সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আনার ক্ষেত্রে র্যাশনালি ডিল করা যেত। কিন্তু এখন দেখেন এমন পরিস্থিতি হয়েছে, এই যে গত কতগুলো বছর যে পার হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আরএসএস একেবারে সরাসরি এখন অখণ্ড ভারতের ধারণা প্রবক্তা হয়ে আসছে। এই যে অজিত দোভালের কথা বলা হলো, অজিত দোভাল তো রীতিমতো বাংলাদেশকে একেবারে শাসন করার ভাষায় কথা বলে। আপনার মনে পড়ে যখন যেদিন হাসিনা চলে গেল দিল্লিতে, সেখানে কিন্তু দিল্লিতে বসে অজিত দোভালই ঠিক করে দিল যে ক্রাউড প্রেশার ঢাকার এন্ট্রি পয়েন্টসগুলোতে কত চাপ দিচ্ছে এই অ্যান্টি গভর্নমেন্ট ফোর্সেস, সেটার উপর নির্ণয় করে সিদ্ধান্ত নিল সে, এবং আর্মি চিফকে বলে দিল যে আর তো সম্ভব হবে না, প্লেনে পাঠিয়ে দাও। আমরা তো এটা একদম সরাসরি দেখছি, ইট ইজ নো স্পেকুলেশন, একদম সরাসরি আমরা দেখতে পাইছি। তা হাসিনা রাজি হচ্ছিল না, তার বোনকে ডাকায় আনলো, তাকে অনেক বোঝানো হলো, রিলাক্টেন্টলি শি গট আপ অন দ্য প্লেন অ্যান্ড লেফট। তা যেটা বলতে যাচ্ছি যে দেখেন কত পাওয়ারফুল ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যে ক্রাউড প্রেশার কেমন, মুভমেন্টস কেমন, আমাদের ট্রুপস কোথায় আছে, কিভাবে পারবে জনগণের উপর গুলি চালিয়ে ঠান্ডা করা যায় কি না। আমরা তো এটাও জানি যে ভারতীয় বাহিনী, কি বাহিনী আমরা জানি না, তবে স্টর্ম ট্রুপার্স টাইপের অনেক শত শত লোক বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশে চলে গেছে, এবং তারা এখানে সরাসরি ইন্ডিয়ান ইনিশিয়েটিভে, মানে শেখ হাসিনা হ্যাড দ্য ইন্টেনশন টু টার্ন শেষ পর্যন্ত বাংলাদেশ ইন্টু এ নট জাস্ট এ ভেসেল স্টেট, অ্যাজ অ্যান এক্সটেনশন অফ ইন্ডিয়া, অ্যাজ এ প্রোটেক্টরেট অফ ইন্ডিয়া। শি ওয়াজ ডুইং ইট কনসিয়াসলি। এবং সে যখন ওই যে যাওয়ার আগে বলল, ইন্ডিয়ান আর্মিকে আসতে বলল, দাওয়াত দিল, আপনাকে এখন ধরে নিতে হবে যে এই যে আওয়ামী লীগ বলে আমরা যাদেরকে বলি, ফ্যাসিস্ট ইজ নট এনাফ। ফ্যাসিজমটা হচ্ছে কর্তৃত্ববাদী, কিন্তু জাতিসত্তার রক্ষার কর্তৃত্ববাদী। হিটলার ফ্যাসিস্ট ছিল, বাট হি ওয়ান্টেড টু ব্রিং প্রাইড টু দ্য জার্মান নেশন। আমাদের এখানে তো ইট ইজ নাও এ, হাসিনাকে বলতে গেলে পোস্ট ফ্যাসিজম। শি ওয়ান্টস টু কনভার্ট বাংলাদেশ ইন্টু এ প্রোটেক্টরেট অফ ইন্ডিয়া। এবং এখানে সে কোনো রাগঢাক করেনি, এবং এখনও করে না। ইন্ডিয়াতে বসে বসে সে যে বলে, এই যে 2-3 দিন আগে বলে বসলো যে এই আইসিসি ক্রিমিনাল কোর্ট করার অথরিটি কে দিয়েছে বাংলাদেশ সরকারকে। সো ইউ ক্যান ইম্যাজিন যে শি হ্যাজ নট সফেন্ড, শি ট্রুলি বিলিভস ইন এ কন্টিনিউয়েশন অফ হার পারসেপশনস যে বাংলাদেশ ভারতের একটা প্রোটেক্টরেটের স্ট্যাটাসে যেতে পারে, প্রোভাইডেড আওয়ামী লীগ উইল বি ইন চার্জ। এরপরে আপনি কিভাবে চিন্তা করেন, এই যে আমাদের ইন্টারনাল সিকিউরিটির কোশ্চেনে যারা বলে যে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, আওয়ামী লীগের কে বাদ দিয়ে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, আওয়ামী লীগের সাপোর্টারদের কেন মাঠে রাখা হবে না, হ্যাঁ ইনক্লুসিভ ইলেকশন বলতে এটাকে বোঝায়। ইউ আর রিয়েলি ইনভাইটিং a power, a force, a way of thinking that believes in converting Bangladesh into a protectorate. এই বাস্তবতা কিন্তু আগে কখনো ছিল না। এবং এই জন্যই আমি বলি যে পাকিস্তান আমাদের জন্য জরুরি হয়ে গিয়েছে। যারা এখন আমাদেরকে টিস করে, যদি বলে যে এই তো একটা রাজাকার পাকিস্তানি, জামাতি, কত কিছু বলে, এগুলো বলার যা বলবেই, কারণ এইসব তো ইয়ে হয়ে গেছে, স্টিরিওটাইপস। একটা সময় ছিল প্রায় 55 বছর আগে, যে তখন যে বাস্তবতা ছিল, আমাদের জাতিটা, দেশটা অদ্ভুত। 55 বছর আগেকার বাস্তবতাতেই আমরা ধরে রাখছি। হ্যাঁ, শত্রু মিত্র ধারণা। ওই সময় জামাত ছিল শত্রু, আওয়ামী লীগ ছিল লিবারেটিং ফোর্স। ওই সময় যারা পাকিস্তানের পক্ষে কথা বলতো তারা এখনও রাজাকার। এই যে চিন্তাধারা অর্থ, এখানে মাঝখানে 50 বছর যে কেটে গেছে, সময় যে চলে গেছে, শত্রু মিত্র ধারণা বদলে গেছে, সেটা কিন্তু আমরা ইয়ে করি না। এই জন্যই প্রবলেমটা হয়। কেন পাকিস্তান ইজ সো এসেনশিয়াল? আমার ধারণা, অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাজ এ নিউক্লিয়ার ডেটারেন্স, আণবিক অস্ত্রায়ন সম্পর্কে আমি পড়াতাম, কিছুটা পড়াশোনাও করছি। কেন এই যে আমি প্রথমে বললাম কয়েক মাস আগে এই রাওয়াতে একটা সেমিনারে, যে পাকিস্তানের থেকে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স নিব, পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা আমরা গ্রহণ করব, তখন আমার নিজের কাছে এটা খুবই লজ্জাজনক একটা বক্তব্য মনে হয়েছিল, যে এটা কি বললাম, আমার বলার কোনো প্রস্তুতিও ছিল না। আর কিন্তু রাওয়াতে অফিসাররা বসে হা করে তাকিয়ে ছিল। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ প্রিমেচিওর, মেবি নিউক্লিয়ার ফ্যাক্টরটা না মেনশন করাই ভালো ছিল। কিন্তু আপনি দেখেন
আপনি যদি চিন্তা করেন এখন কিন্তু আপনি যা দেখতে পাচ্ছেন ভারত কিন্তু সুস্পষ্টভাবে 71-এ দে মিস দ্য অপরচুনিটি। তারপর এইরকম গোল্ডেন সুযোগ হাসিনার সময় শেষ দিকটায় তারা পেয়ে যাচ্ছিল যে বাংলাদেশে পার্মানেন্ট মিলিটারি ডিপ্লয়মেন্ট করবে। বোধহয় আর একটা বছর যদি সময় পাইতো, ছাত্রদের মুভমেন্টটা যদি না হতো, তাইলে এই সময়ের মধ্যে কিন্তু তারা প্রবলি একটা এক ডিভিশন সৈন্য তারা বাংলাদেশে ডিপ্লয় করতো ইন দ্য নেম অফ প্রোটেক্টিং দ্য ট্রানজিট রুটস, ইন দ্য নেম অফ স্টেবিলিটি অফ হাসিনা গভর্নমেন্ট। এবং আমরা তো জানি না এই যে 3-4 যেগুলো সিক্রেট ট্রিটি সই করা হয়েছে তার শেষের দিকে আওয়ামী, সেখানে কি কি ছিল। কেননা তারা যখন এসে বলে যে এই যে লালমনিরহাটে এখানে সিকিউরিটি ইনস্টলেশনস করতে পারবা না, পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক গ্রো করতে পারবা না, এইরকমও ওয়ার্নিং দিছে যে ইউ ক্যানট ডেভেলপ সিকিউরিটি টাইজ উইথ পাকিস্তান, এরকম ওয়ার্নিং দিছে। আপনি চিন্তা করেন এটা কি কখনো হতে পারে? কেন দিয়েছে? বোধহয় হাসিনা এরকম ট্রিটি সই করছে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস এমন হবে যে সেখানে পাকিস্তানকে আমরা কোনো প্রশ্রয় দিব না, পাকিস্তানের সাথে কোনো নিরাপত্তার সম্পর্কই রাখবো না। এগুলো আমরা জানি না, কিন্তু এরকম কোনো কিছু না থেকে থাকলে ইন্ডিয়ানরা বলবে কেন? আমার এখানে যেটা আমি দেখতে পাই যে পাকিস্তানের সাথে আমাদের যে নিরাপত্তা সম্পর্ক যে ডেভেলপ করাটা এসেনশিয়াল, আবার আমাদের নিজেদের ক্যাপাবিলিটি ডেভেলপ করাও এসেনশিয়াল। এখন আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি প্রশ্নে আমাদের সরাসরি কিন্তু দুইটা শত্রুই কিন্তু আমাদের এনক্রোচ করতে চায়। একটা ইন্ডিয়া আর ভুল করবে না, এইবার যদি ওরা সুযোগ পায় নেক্সট চান্সে এখন ওরা চেষ্টা করবে যে বাংলাদেশটা একদম উইদিন দেয়ার ওন কন্ট্রোল প্রোটেক্টরেটে নিয়ে আসবে। এবং এটার জন্য তারা মিথ্যা কথাও বলে। দেখেন ওই যে যখন ট্রাম্প আর মোদি একসাথে বসে হোয়াইট হাউসে প্রেস কনফারেন্স করছিল, তখন একটা কোশ্চেনার জিজ্ঞেস করলো যে বাংলাদেশে যা ঘটতেছে এটা নিয়ে কি করা যায়। আপনার মনে আছে আপনাদের যে ট্রাম্প মোদির দিকে ইশারা করে বলল যে আই লিভ ইট টু হিম। হ্যাঁ, আই লিভ ইট টু হিম। কি মিন করছে যে এটা আমি উত্তর দিব না, আমি তার হাতেই ছেড়ে দিলাম, তিনি উত্তর দিক। কিন্তু ইন্ডিয়ানরা এটা কীভাবে ইন্টারপ্রেট করছে? ইন্ডিয়ানরা বলে যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো ওরা তো ওইভাবেই এগিয়ে যাচ্ছে। মোদি তো মুখ খুব সিরিয়াস, আরে বাবা এত বড় দায়িত্ব আমার ঘাড়ে, বাংলাদেশ এখন আমার দায়িত্ব, আমেরিকা বলছে। হ্যাঁ, তারপর কয়েকদিনের মধ্যেই যখন ট্রাম্পের সুর পাল্টে গেল, ওই দুইটা ইন্ডিয়ান অরিজিন অ্যাডভাইজার্স ডেকে আনছে, দুইটাকেই সে একেবারে ঠান্ডা করে দিছে, কোনো ইন্ডিয়ার পক্ষে কোনো পলিসি করতেই দিল না। ওরা দুজন কিন্তু এখন আর ওদের নামও শুনি না, প্যাটেল আর আরেকটা ওই যে কী যেন ওই মহিলা, মানে they have become so discreet and they have not lost their jobs but they have become irrelevant. যাই হোক, যে ট্রাম্প একেবারে এমনভাবে টার্ন করছে যাতে বলা যায় যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতি ঘুরে গেল, পাকিস্তানের ফিল্ড মার্শালকে ইনভাইট করলো, ইন্ডিয়া ওয়াজ ইন ব্যাড শেপ। আবার এখন এই রিসেন্টলি ইন্ডিয়ান রাইটার্সরা মোদি তারা আবার নতুন করে ওই যে যেদিন থেকে ইন্ডিয়ান নতুন অ্যাম্বাসেডর আসলো দিল্লিতে, এই ভদ্রলোক বোধহয় আপনারা জানবেন যে সে ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, ট্রাম্পের পলিটিক্যাল সাপোর্টার, একটা রাশিয়ান ইউক্রেনিয়ান নাম। হ্যাঁ, এই আমাদের ইউনুস সাহেব নিউ ইয়র্কে যাওয়ার পর হি হ্যাড এ মিটিং উইথ দিস জেন্টলম্যান, এবং ইউনুস সাহেব খুব বিউটিফুলি ইন্ডিয়াকে এক্সপোজ করে দিচ্ছে এই ভদ্রলোকের কাছে যে ভাই আপনি দিল্লিতে যাচ্ছেন, কিন্তু আপনি মনে রাখবেন আমাদের একেবারে ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্ডিয়া কীভাবে হস্তক্ষেপ করছে, হাসিনাকে ব্যবহার করতেছে, এই করতেছে, এগুলো সব বলে দিছে। কিন্তু আমি দেখলাম কংগ্রেসের যে হিয়ারিংস হইল, এই ভদ্রলোকের ওই হিয়ারিংসে 5-6 জন সেনেটর ছিল, সেনেট সাব কমিটি। তার যেই দিল্লিতে যাবে আমেরিকান ইন্টারেস্ট সে কীভাবে প্রোটেক্ট করবে। এবং বিশ্বাস করেন আমি একদম আই ওয়াজ সো ডিপ্রেসড যে ওইখানে ওই সেনেটর টেড ক্রুজ যে একদম এক্সট্রিম রাইটিস্ট, সে পর্যন্ত টেক্সাসের সেনেটর ওই ভদ্রলোককে জিজ্ঞেস করতেছে, মিস্টার অ্যাম্বাসেডর ডেজিগনেট, আর ইউ গোয়িং টু মেক শিওর দ্যাট ইন্ডিয়ান এনার্জি পলিসিস আর ইনক্লাইন টুয়ার্ডস দ্য ইউএস, এবং টেক্সাস ইজ মাই স্টেট অ্যান্ড আই ওয়ান্ট টু সি দ্যাট the Indian government applies its energy policies in favor of Texas. তো অ্যাসুরেন্স দিচ্ছে। অন্য সেনেটাররাও কিন্তু
খুব ওয়ারিড যে হ্যাঁ ইন্ডিয়া ছুটে গেল, চীনের হাতে চলে যাবে। তাকে ওই অ্যাম্বাসেডরকে এটাই বোঝাচ্ছে যে আপনি মেক শিওর যে ইন্ডিয়া যেন আমাদের হাতের বাইরে না চলে যায়। ট্রাম্প যা করার করছে, কিন্তু আমাদের তো ইন্ডিয়াকে দরকার হবে, ইন্ডিয়াকে ফেরত আনতে হবে। এবং ওই অ্যাম্বাসেডর আবার অ্যাসিওরেন্সও দিল যে কোনো চিন্তা করেন না, আমার মেইন দায়িত্ব হলো I will make sure that India does not drift towards the Russians, do not drift towards the Chinese, and it remains within আমাদের ইয়েতে চলে আসে। এবং এই যে প্রায় এক সপ্তাহ আগে এই অ্যাম্বাসেডর আসার পর থেকেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের চেহারা পাল্টে গেছে। এখন ওদের অ্যানালিস্টরা এরা ওই আগের মতো বলে যে ট্রাম্প সাহেব তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশকে ঠান্ডা করার, আমাদের নিয়ন্ত্রণে আনার, আমরা দেখব। মোট কথা হচ্ছে যে এখন ইন্ডিয়া, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট, আরএসএস সাপোর্টেড গভর্নমেন্ট যতদিন থাকবে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে দে উইল প্রথম অপরচুনিটিতেই তারা ইন্ডিয়ান আর্মি আমাদের এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এবং সেটা করা খুব কঠিন হওয়ার কথা না, কারণ আমাদের তো বিশ্বাসঘাতকের কোনো ইয়ে নাই। দেখেন 8টা জেনারেল দিল্লিতে যে আশ্রয় নিচ্ছে, ক্যান ইউ ইম্যাজিন কোনো দেশে এরকম হতে পারে? হ্যাঁ, পাকিস্তানের নিয়ে আমরা কত গালাগালি করি, কিন্তু পাকিস্তানি জেনারেলসরা ইন্ডিয়ার কাছে যে আশ্রয় নিবে, ইয়ে করবে, তারপর আরেকটাকে পালায় যাইতে হেল্প করলো, কবির নাম, তাই না? what I'm trying to say is that they have confidence that they can use our military generals to institutionalize a permanent presence in Bangladesh. এই কারণে আমার মনে হয় যে আমাদের যে স্ট্র্যাটেজি হওয়া উচিত, বাংলাদেশের নিরাপত্তা পলিসি এটা কোনো স্ট্যাটিক কিছু হতে পারে না, বা দীর্ঘমেয়াদী একই রকম পলিসি হতে পারে না। এখনকার এমন দুনিয়া, কোল্ড ওয়ারের পরে, ইট ইজ নট লং টার্ম অ্যালায়েন্স কালচার এনিমোর। এখনকার অ্যালায়েন্সের জায়গায় হোয়াট উই হ্যাভ ইজ কোলিশন কালচার, শর্ট টার্ম অ্যালায়েন্স, যেখানে আপনি আপনার প্রয়োজনে মিত্রতা করেন, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে মিত্রতা ভঙ্গ করে যাকে আগে অ্যাডভার্সারি ভাবতেন, প্রয়োজনে তার সাথেও আপনি মিত্রতা করতে পারেন। এবং এইসব এক্সাম্পলগুলো আমরা দেখি, এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার, মিডল ইস্ট ওয়ার্স, যেখানে জর্ডান আমেরিকার পক্ষে থাকে, আবার আমেরিকার সাথে না যেয়ে নিউট্রালও থাকতে পারে, অন্যান্য দেশের। তা ইন্ডিয়ান বিহেভিয়ারও দেখেন কোলিশন কালচারের মতো অনেকটা। হ্যাঁ, সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের এখন দরকার হচ্ছে যে ইন্ডিয়াকে যদি কাউন্টার করতে হয়, ইউ নিড এ নিউক্লিয়ার ডেটারেন্ট টু স্টপ ইন্ডিয়া। আর নিউক্লিয়ার ডেটারেন্টটা কি? নিউক্লিয়ার ডেটারেন্ট হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ওয়ার। মা কালী যেমন হিন্দু ধর্মে, মা কালী হচ্ছে সিম্বল অফ ডেথ। হ্যাঁ, কালীকে পূজা করা হয় কেন? ভীতিকর, কিন্তু মা কালী ইজ দ্য সিম্বল অফ ডেথ, যে আলটিমেট পানিশমেন্ট। যদি লক্ষণ রেখা ভায়োলেট করো, তাহলে আমি আমার খড়গ ব্যবহার করব। নিউক্লিয়ার ওয়েপনের ইউটিলিটিও তেমন। পাকিস্তানের সাথে আমাদের নিউক্লিয়ার ডেটারেন্ট সম্পর্ক করতে হবে এই জন্য, ইন অর্ডার টু এনফোর্স এনি ইন্ডিয়ান টেম্পটেশন টু এনক্রোচ ইনটু বাংলাদেশ। আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব না, যুদ্ধ চাইও না। আমরা ইন্ডিয়ার সাথে কোনো ওয়েপন্স এমন কিছু কিনবো না যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে হবে। হোয়াট উই নিড ইজ ডেটারেন্ট ওয়েপন্স এগেনস্ট ইন্ডিয়া। হ্যাঁ, এটা আমার ধারণা। আমরা এগুলা অনেক বছর ধরে ডিল করছি। আমেরিকান নিউক্লিয়ার পলিসি পড়াতে যে আমাদের ডিপার্টমেন্টে মাস্টার্সে, ইটস এ কম্পালসারি কোর্স। সিন্স 1980s কোল্ড ওয়ার রিলেটেড কনসেপ্ট পড়াতাম, আর কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে এখন উই ফোকাস অন দিস ফ্লেক্সিবল কনসেপ্টস। হ্যাঁ, তো ডেটারেন্ট এফেক্ট যেটা আমাদের দরকার পাকিস্তানের, এবং পাকিস্তান এটা চায়। আমাদেরকে আল্লাহর পরম ব্লেসিংস যে এমন একটা সময় এখন পাকিস্তানে আসছে যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইজ উইক, দ্য ফিল্ড মার্শাল ইজ অল ইন অল, এবং সে এটাও ঘোষণা দিচ্ছে যে নেক্সট টাইম আই ইনভেড ইন্ডিয়া, আই উইল ডু ইট ফ্রম দ্য ইস্ট। I heard those words, they sounded really beautiful. কারণ আমার স্বার্থ হচ্ছে যে পাকিস্তান এইখানে আমাদের এদিকে নিউক্লিয়ার ফোকাস আনুক, আমাদের যেন খরচ দিতে না হয়। ওদের স্বার্থ ওরা বাঁচাক, ওদের স্বার্থ ভারতের বিরুদ্ধে বাঁচাতে যেয়ে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখবো। এবং এই ব্যাপারে পাকিস্তানি সিরিয়াস। যে লেফটেন্যান্ট জেনারেল এসে গেল কিছুদিন আগে, ওদের একজন
ফর্মার রিটায়ার্ড এক ইয়ে এটাও বলছিল যে ভাই তোমার ওইখানে হিল ট্র্যাক্টসে নিউক্লিয়ার সাইলোজ বসাতে হলে আমাদের তো কাজ করতে হবে, সিমেন্ট ওয়ার্ক করতে হবে। এমনভাবে বলতেছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে মাই গড দে আর প্ল্যানিং ইন অ্যাডভান্স। কিন্তু আমার কথা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি যে আমাদের সিকিউরিটি স্ট্রাকচারে যতদিন বিজেপি থাকবে, যতদিন মোদি থাকবে, শুধু যতদিন না, কারণ ইন্ডিয়ানদের অভ্যাস খারাপ করে দিয়েছে হাসিনা। কারণ হাসিনা তাদেরকে এত কাছাকাছি নিয়ে গেছে টু বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি উইদিন দেয়ার মিলিটারি স্ফিয়ার, এত কাছাকাছি যে স্বপ্নভঙ্গ হওয়া এটা তো আমরা মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না। আপনি যদি পডকাস্টগুলো শোনেন ইন্ডিয়ান জেনারেলসরা আলাপ করে, এটা সবচেয়ে অথেন্টিক আলোচনা হচ্ছে টু লিসেন টু দ্য রিটায়ার্ড ইন্ডিয়ান জেনারেলস। যে কে আর শঙ্কর বলে একজন আছে, এত মোটা সাদা মোচ, হ্যাঁ শঙ্কর, আর অন্যান্য জেনারেলসরা, তারা এই আসামে ছিল, ইয়েতে পাঞ্জাবে ছিল, অনেক অভিজ্ঞ। এরা এদের একটা খুব লাইভলি ক্লাব হয়ে গেছে এবং এরা এই পডকাস্টগুলোতে দেয়ার মেইন অ্যাট্রাকশন ইজ বাংলাদেশ। স্পেশালি এই যে পাকিস্তানের সাথে মাইর খেয়ে গেল কয়েক মাসখানেক আগে, তারপর থেকে দে হ্যাভ টু প্রুভ যে ইন্ডিয়ান মিলিটারি ইজ স্ট্রং। প্রুভ করবে কিভাবে? এই বেটা বাংলাদেশ তোকে দিব পিটানি, তোকে নিতে হবে। এখন কোথায় কোথায় খালি এই রিটায়ার্ড জেনারেলসগুলো বলে বাংলাদেশের শিলিগুড়ি করিডর ইসকো এক্সপ্যান্ড করনা হয়, তারপর ওই যে ওইখানে আমাদের ফেনী ইয়ে ওইটাও নিয়ে নিব। এত টিটকারির ভাষা এখন একটু কমছে কেন? এই যে পাকিস্তানের জেনারেল সাহেবরা আসতে শুরু করছে, এখন চীনের সাথে লালমনিরহাট আমরা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছি, এখন একটু বুঝতে পারছে যে এই বেটাদের আমরা হাসিনার সময় ভাবছিলাম যে একেবারে মানে গাধার দল, এদেরকে আমরা সব চাপিয়ে দেবো। এখন তো দেখি যে এগুলো তো আমাদেরকে মানে ওদের ভাষাটা ছিল এরকম যে ওই দে হ্যাড শিভার্স অন দেয়ার স্পাইনস, মেরুদণ্ডের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে যখন শুনছে যে বাংলাদেশ চীনকে ডেকে আনতেছে, বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতায় এখানে নিউক্লিয়ার ডেটারেন্ট এস্টাবলিশ করবে, বিকজ দ্যাট ইজ দ্য আলটিমেট ফিয়ার। তাইলে ওদের হাত পা বাঁধা হয়ে যায়। এই জন্য আমি বলি যে আমাদের নিউক্লিয়ার ডেটারেন্ট এস্টাবলিশ করতে হবে, নট টু ক্রিয়েট এনি ফিয়ার, নট টু ক্রিয়েট এনি ওয়ার ফোবিয়া, বাট টু প্রিজার্ভ viable survival as equal sovereign nations, India and Bangladesh. A nuclear status will allow us to develop SAARC. তখন আমরা ইন্ডিয়াকে বলতে পারবো যে আপনি যদি SAARC ডেভেলপ না করেন, আমরা you will be isolated and the whole world has isolated you. Only the Russians are friendly with you. রাশিয়ানসদের বাদ দিলে কোনো দেশই আপনাদের সাথে থাকবে না। এই সার্কের আইডিয়া আনতে হবে, পাকিস্তানও সেটা চায়, নেপাল ভুটান সেটা চায়। আমরা ইন্ডিয়ানসরা একটু ঘাবড়ে গেছে যে আমরা এখন ইন্ডিয়াকে বাদ দিয়া সার্ক তৈরি করব, এইটা ওরা কোনোভাবেই চায় না। কাজে ওরা ভাবছে যে সার্কে আমাদের ফেরত আসতে হবে। কিভাবে ফেরত আসবে দে ডোন্ট ইভেন নো, বিকজ দে উইল নট অ্যালাউ এনি কানেক্টিভিটি, দে উইল নট অ্যালাউ এনি sort of links. They have been habituated towards treating Bangladesh as a piece of, you know, our territory. আমরা তোমাদের স্বাধীনতা দিচ্ছি, we made that country, we created Bangladesh. বুঝছেন, এই ভাষা বলে created, we created Bangladesh। মানে আমাদের যে একটা স্বাধীনতা যুদ্ধ ছিল, প্রেসিডেন্ট জিয়ার মতো লোক যে যারা মুক্তিযুদ্ধ করছে, দে ডোন্ট এক্সিস্ট। শুধু এখানে যখন আসে ওদের কোনো নেতা বা বাংলাদেশে কেউ থাকে, তখন আবার বলে যে ইউনো ইয়োর মুক্তি বাহিনী হেল্পড আস, উইদাউট দ্য মুক্তি বাহিনী ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট। এগুলো কিন্তু নিজেরা যখন কথা বলে না, তখন বলে ক্রিয়েটেড বাংলাদেশ। সো দ্যাটস ওয়াই উই নিড এ ডেটারেন্ট স্ট্রাকচার। আচ্ছা, তারপর যেটা হতে হবে আমাদের, উই হ্যাভ টু অ্যাকোয়ার ডিফেন্স ওয়েপন্স। ইউ হ্যাভ ডেটারেন্ট ওয়েপন্স, ইউ হ্যাভ ডিফেন্স ওয়েপন্স। ডেটারেন্ট ওয়েপন্স আমাদের লাগবে না, বিকজ আমরা নিউক্লিয়ার বম্বও কিনবো না, নিউক্লিয়ার মিসাইলসও লাগবে না, পাকিস্তান ক্যান ডু দ্য জব ফর আস। I believe that Pakistan should deploy, you know, missile bases, hill tracts-এ, লালমনিরহাটে, খুলনার ওইদিকে, মানে দুই তিনটা থাকে। ওদেরও তো দরকার, ওরা বিশাখাপত্তনম ইজ দেয়ার টার্গেট। বিশাখাপত্তনমে 2টা নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমেরিকানস আর পেইং ফর ইট। এবং বিশাখাপত্তনম ইজ নাও, বে অফ বেঙ্গল ইজ দ্য হার্ট অফ ইন্ডিয়ান নেভাল পাওয়ার। এবং পাকিস্তান উইল like to have medium range missiles
deployed in Bangladesh যেগুলো একদম very easily, accurately যে বিশাখাপত্তনমে স্ট্রাইকিং রেঞ্জে নিয়ে আসবে. So this is a great advantage that the Pakistanis would like to enjoy. This is a great fear that the Indians would like to deny. এবং এই জন্যে এই যে ওদের মিলিটারি টিম আসলো, জানি না কি কথা হয়েছে, আমরা তো কিছুই খোঁজ দিতে পারি না. মিলিটারি টিম এসে কি কথা বলছে, শেষে শুনলাম চলে যাবে. ওই যে 4 জনের যে টিম, তারা কি আর দে পাওয়ারফুল এনাফ, আর দে এফেক্টিভ এনাফ, সেটা সম্পর্কে কোনো ধারণা নাই. তারপর ওরা এখানে এসে কাদের সাথে কি কথা বলল, ওরা দেখলাম যে ওই নোটিশটায় দেখলাম যে 10 ডিভিশনও মেনশন করা আছে. তার মানে 10 ডিভিশন মানে দে আর ইন্টারেস্টেড টু গো টু রামু, দে ওয়েন্ট টু কক্সবাজার. ওইখানের ব্যাপারে তাদের ইন্টারেস্ট কি, তারা দেখতে চায় যে আমরা আরাকান আর্মির সাথে কিভাবে ডিল করছি, আমেরিকানরা ওইখানে কি কি কার্যকলাপ করছে, আমাদের ওইখানে 10 ডিভিশনে কি ওয়েপন্স. অর্থাৎ কথা হচ্ছে যে ইন্ডিয়ানস নো দ্যাট ইফ উই ডেভেলপ দ্য ডেটারেন্ট অ্যাবিলিটি দেন দে উইল হ্যাভ টু কোএক্সিস্ট উইথ আস. এবং আমরা যত তাড়াতাড়ি পারি উই উইল এনকারেজ দ্য পাকিস্তানিজ টু ডিপ্লয় দেয়ার মিসাইলস অ্যান্ড ওয়েপন্স. আমরা যত তাড়াতাড়ি পারি চীনের কাছ থেকে এয়ারক্রাফট অ্যাকোয়ার করব. এমনকি আমি তো এটা সবসময় বলে আসছি যে লালমনিরহাট বেসটা চায়নাকে দিয়ে দেওয়া উচিত. চায়না যদি লালমনিরহাটে সত্যি সত্যি বেস ডেভেলপ করে, তাহলে কিন্তু মানে আল্লাহর রহমতে আমাদের ওই যে শিলিগুড়ি করিডোর আমাদের রংপুরের অর্ধেকটা নিয়ে নেবে, সেই স্বপ্ন ওদের ভেঙে যাবে. কিন্তু ওরা ইন্ডিয়ানরা এখনও মনে করে যে চায়নাকে কিছুটাই ঢুকতে দেবে না. এবং আমার মনে হয় এই যে পরশুদিন যে টিম আসছে, ওরা ওয়ার্নিং দিয়ে গেছে যে খবরদার, এই ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট ইন লালমনিরহাট, তোমরা নিজেরা যা করো, কিন্তু চায়নাকে ওইখানে আসতে দিবা না. এটা কিভাবে বলে? হাসিনার সাথে ট্রিটি না থাকলে এটা কি বলার সাহস পাইতো না. এবং এজন্যে আমার চিন্তা হচ্ছে যে চায়না যদি আসে, আমেরিকানসরা যদি এই দিকে এই যে বে অফ বেঙ্গলে কী করছে সেটাও আমরা কিচ্ছু জানি না. হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আমেরিকান ইনভলভমেন্ট? উইল দ্য আমেরিকানস টলারেট দ্য চাইনিজ টুগেদার? আমার একটা সেমিনারে কথা বলার সুযোগ হয়েছিল. আমি বললাম যে ঠিক পাকিস্তান যেমন প্লে করে চায়না আর আমেরিকাকে একসাথে, পাকিস্তানের কাছ থেকে উই হ্যাভ টু লার্ন দ্য আর্ট. এই জন্য পাকিস্তানকে আরও দরকার কেন যে এই যে এখন আমেরিকানরা আমাদেরকে গলা টিপে ধরছে যে বেটা খবরদার, বে অফ বেঙ্গলে আমাদেরকে বাদ দিয়া চাইনিজদেরকে আসতে দিবি না. ওরা যে কী করতেছে কিছুই তো আমরা বলতে পারি না. ওদের প্ল্যানস কী কী যাকেই জিজ্ঞেস করি, ইভেন ইন দ্য আর্মি অ্যাক্টিভ সার্ভিসে. তারপর আমার ব্যাচমেট এই ফজলে ইলাহি আকবর, হু ইজ দ্য সিকিউরিটি অ্যাডভাইজার, মেজর জেনারেল ফজলে, ও পর্যন্ত ঠিক মতো বলতে পারে না যে আমেরিকান ইন্টেনশনস কী. একটা জিনিসও বলে যে আমেরিকানরা কিছুতেই চাইবে না যে চায়নাকে আসতে দাও. এই জন্য এটাও ভয়ের ব্যাপার যে আমেরিকানদেরকে ডেকে এনে তা অ্যালাউ করে ট্যারিফের কারণে আমেরিকার সাথে অনেক কিছু সই করতে হয়েছে. কিন্তু আমেরিকা কি আবার আমাদের বিট্রে করবে? উইল দ্য আমেরিকানস এগেইন টার্ন টু ইন্ডিয়া আফটার ট্রাম্প ইজ গন? তখন কি আবার ইন্ডিয়াকে রিঅ্যাশোর করবে যে বাংলাদেশের এই যে ঘাঁটি করতেছি, বে অফ বেঙ্গলে আমরা আসতেছি, এগুলো তোমরাও ব্যবহার করবা, বাংলাদেশকে আমরা ম্যানেজ করব? দিস ইজ দ্য ওয়ার্স্ট ফিয়ার দ্যাট উই ক্যান হ্যাভ. মানে ইউ ক্যানট ট্রাস্ট দ্য আমেরিকানস. আর রেজিম চেঞ্জ হইলে এরপর যদি ডেমোক্রেটসরা আসে, ট্রাম্পের কত আর 2 বছর পরে ডেমোক্রেটসরা আসলে এগেইন দে উইল স্টার্ট ফ্লার্টিং উইথ দ্য ইন্ডিয়ানস অ্যান্ড দেন উই উইল বি ইন ট্রাবল. কিন্তু এখন আমরা বাধ্য হয়ে এই যে কিন্তু আমেরিকানদের আবার থাকার একটা অ্যাডভান্টেজও আছে. মেবি দে আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য আরাকান আর্মি. মেবি ওই যে এক সেনেটরটা বললো না যে তোমরা আর রোহিঙ্গাদের ফেরত নিছো, ওই আরাকানটা তোমাদের সাথে সংযুক্ত করে দিব. দে মেন্ট ইট. আগে ভাবতাম যে এটা জোক করছে, কিন্তু এখন বারবার অনেকেই এটা বলে ওদের. এবং ওইটা যদি সত্যি সত্যি ওরা চায়, সেখানেও আবার আমাদের নতুন করে চিন্তা করতে হবে. যে আমরা তো বলি যে নো করিডোর, আমাদের বিরাট পাওয়ারফুল আর্মি চিফ বলে এইখানে নো করিডোর. এবং নো করিডোর শব্দটা বলা তো সহজ, কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে আরাকান আর্মি ইজ এ nuisance. They are not bound by international law. They encroach into our land. They take away all our fishermen. সংখ্যা বাড়তেছে দিন দিন, 100-150 করে নিয়ে যাবে. ভবিষ্যতে ওরা কিছুতেই ছাড়বে না এই বান্দরবন আর এইসব জায়গার উপর ক্লেম. এবং সবচেয়ে হচ্ছে কি, দে আর অ্যানার্কিক.
বাচ্চা বাচ্চা ছেলে, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, তাদেরকে পুরাপুরি ট্রেনিং দিতেছে, তারা মায়ানমার আর্মিকে হারিয়ে দিছে, এবং এই জন্য ওদের মানে আত্মবিশ্বাস আকাশচুম্বী। ঠিক ভিয়েতনামের যুদ্ধের পরে যেমন ভিয়েতনাম এনক্রোচড অন লাওস অ্যান্ড কাম্পুচিয়া, চাইনিজ আর্মি যে ওদেরকে তাড়াইতে হয়েছে। এখন আরাকান আর্মি মনে করে যে বাংলাদেশ কিছুই না, আর আমরা তো ওদের প্রতি সফট। We were believing that we will, Dr. Khalil probably thought that Arakan আর্মিকে বুঝায় টুঝায় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে। আমাকে একজন ইন্টেলিজেন্সের এক ভদ্রলোক বেশ সিনিয়র বলল যে স্যার 1 বছরের মধ্যে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো, আপনি দেখে নিয়েন। কিভাবে সম্ভব হবে আমি জানি না। আর আপনি কি ছেড়ে দেবেন আরাকান আর্মির উপরে? আরাকান আর্মি কি কখনো রোহিঙ্গাদের ফেরত কখনো নেবে না। বুদ্ধিজম ইজ ভেরি কি বলে অর্থোডক্স, এবং বুদ্ধিস্ট আরাকান বুদ্ধিস্টরা তারা কখনো রোহিঙ্গাদেরকে চাইবে না যে ফেরত আসুক। এই জন্য এই যে আমাদের এতগুলা বছর নষ্ট করলাম, আমরা যদি একটা রোহিঙ্গা আর্মি ডেভেলপ করতে পারতাম কোনো রকমে, 20,000 হইলেও কিন্তু রোহিঙ্গারা হয়তো একটা সিকিউরিটি পেত, ফেরত যেতে পারতো। করা হয়নি, কেননা এই হাসিনার পলিসি ছিল ওই যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, তারপর টাটমাডকে অখুশি করা যাবে না, আরাকান আর্মিকে অখুশি করা যাবে না। সো উই নেভার, আমাদের না পায়ে আমরা কুড়াল মারছি। রোহিঙ্গারা নিজেরা নিউ জেনারেশন, ওরা কিন্তু যুদ্ধ করতে চায়। নতুন জেনারেশন এরা বুঝে গেছে যে যদি ওরা নিজেরা নিজের দেশ স্বাধীন না করে, কেউ করে দেবে না। সো দিস ইজ ওয়াই, ইন অর্ডার টু ডিল not just with the send the Rohingyas back, in order to have security vis-a-vis the Arakan army and also the Tatmadaw, we need defense weapons. Deterrent weapons আর ডিফেন্স ওয়েপন্স। আমাদের যেসব এই যে এয়ারক্রাফট প্রকিউর করতেছে, তারপর আপনার অন্যান্য এই যে আর্টিলারি সব আনতেছে, আর্টিলারি গানস, হেলিকপ্টার গানশিপস, বোঝা যায় যে আলটিমেটলি আমাদেরকে ডিসাইড করতে হবে। আই অনেস্টলি বিলিভ দ্যাট আপনি আপনার সেনাবাহিনীকে যদি যুদ্ধে ব্যবহার না করেন তাহলে মরিচা ধরে যাবে। এটা আমার কথা না, ক্লজউইচ বলছিল যে ইফ ইউ ডোন্ট ইউজ ইউর মিলিটারি then the sword will get rusted. So we have been using it in bloody fights for a long time. আমি চাই না যে আমাদের কোনো সেনা বাহিনী সদস্য যেচে মৃত্যুবরণ করুক, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। থাইল্যান্ড ডিল করে ক্যারেন আর্মির সাথে, চায়নাও মাঝে মাঝে হুমকি দেয় যে যদি আমাদের ভিতরে এই রিফিউজি পাঠায় আমরা কিন্তু মিলিটারিলি স্ট্রাইক করব, মায়ানমারকে ওয়ার্নিং দেয়। আমরা এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে হয়তো অনিবার্যভাবে শক্তি প্রয়োগ করতে হবে আরাকান অঞ্চলে। সেখানে আমেরিকা থাকুক বা না থাকুক, বাংলাদেশ আর্মি উইল হ্যাভ টু গেট ইনটু মায়ানমার। এই কথা বললেই না সবাই রিয়্যাক্ট করে যে এইটা কি যুদ্ধ চান? আমরা যুদ্ধ করতে চাই না, ওদের সাথে পারবেন না, মায়ানমারের হাতে যুদ্ধ জাহাজ আছে, শেষ করে দেবে একেবারে, আর ওরা অনেক এক্সপেরিয়েন্সড ওয়ারফেয়ার। আপনি এই মেন্টালিটি নিয়ে থাকলে শেষ পর্যন্ত আপনি সেন্ট মার্টিনও রাখতে পারবেন না, বান্দরবানও রাখতে পারবেন না, বিকজ ইউ আর ডিলিং উইথ অ্যান আনসিভিলাইজড মিলিটারি ফোর্স। আরাকান আর্মি ইজ নট গোয়িং টু অ্যাবাইড বাই ইউএন চার্টার। একটা শোনা গিয়েছিল যে ইউএন সেক্রেটারি জেনারেল যখন আসছে বাংলাদেশে, তখন শোনা গিয়েছিল যে আরাকান আর্মি নাকি রাজি হয়েছে যে রোহিঙ্গাদের ফেরত নেবে ইন এক্সচেঞ্জ ফর ইন্টারন্যাশনাল রিকগনিশন। কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আরাকান আর্মি সিম্পলি ক্যানট কনভিন্স দ্য বুদ্ধিস্ট মংস, দ্য বুদ্ধিস্ট পপুলেশনস। আলটিমেটলি আপনাকে যদি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হয়, মিলিটারিলি ইউ হ্যাভ টু কন্ট্রোল সাম পার্ট অফ দ্য আরাকান। দ্য আরাকান কোস্ট যেটা আছে সেটা অসম্ভব কিছু না। আমাদের সামরিক বাহিনীর যথেষ্ট সামর্থ্য রয়েছে, তাদের বুদ্ধিমত্তা, ট্রেনিং, ইভেন বিডিআর, এই যে বিজেপি, দে আর অলসো ওয়েল ট্রেন্ড। অ্যান্ড এইসব এই যে আরাকান আর্মি, এগুলো বেসিক্যালি আনসিভিলাইজড, ইউনিফর্ম পরে, বাট বেসিক্যালি দে আর নট এডুকেটেড, মোস্ট অফ দেম আর ইলিটারেট, সো দে উইল জাস্ট বিহেভ in an erratic manner. So for an organized army to take control of part of Arakan is quite possible. এবং আমরা দেখতে চাই এখন এই গভর্নমেন্ট যতদিন আছে, ইউনূস সাহেবের চিন্তাধারায় কিন্তু মানে অনেক কিছুই সিকিউরিটির ব্যাপারে হি ইজ হাফ হার্টেড, বাট হি হ্যাজ অলসো প্রুভড দ্যাট হি ইজ কেপেবল অফ সেন্ডিং ক্রিমিনাল জেনারেলস ইনটু ট্রায়াল। সেদিক থেকে তাকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করে।
তো সুতরাং তার এটাও হয়তো অ্যাপ্রিসিয়েট করবে। ইন সাম ওয়ে অর আদার উইল বি এবল টু অ্যাকোয়ার ওয়েপন্স, হ্যাঁ, বাই ডিফল্ট। চায়না থেকে যদি এয়ারফোর্স, আমি তো মনে করি যে পাকিস্তান এয়ারফোর্সের প্লেনস আপাতত রাখা উচিত, চায়নাকে বেস দিয়ে। যতদিন না আমরা চায়নার কাছ থেকে এই এয়ারক্রাফট পাই ততদিন আমাদেরকে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট থাকাটা ইজ এ ফেয়ার থিং। অ্যান্ড দ্য পাকিস্তানিজ পলিসি হ্যাজ অলওয়েজ বিন টু সাপোর্ট দ্য রোহিঙ্গাস। এবং এখানে যদি আমরা ইস্টওয়ার্ড এক্সপ্যানশন করে, আপনাদের হয়তো অনেকে জানা থাকবে যে 1947-এ আমাদের কীভাবে ডিপ্রাইভ করা হয়েছে। জিওপলিটিক্সের ভাষায় আমরা বলি পায়োনিয়ার ল্যান্ডস, আর যখন ইউ মেক ক্লেইম অন দোজ ল্যান্ডস দেন ইউ সে ইট ইজ এ পলিসি অফ ইরিডেন্টিজম। হ্যাঁ, ইরিডেন্টিস্ট ক্লেইমস বলে থাকি। তো আমাদের রাইটফুল ইরিডেন্টিস্ট ক্লেইমস রয়েছে on the entire Seven Sisters and also the entire Arakan, because 1947 they were unfairly taken away from us. মানে শেরে বাংলা ফজলক ত্রিপুরার মহারাজাকে ডেলিগেশন নিয়ে আসছে, রোহিঙ্গা ডেলিগেশন নিয়ে আসছে, জিন্না সাহেব দেখা করে নাই। ইট ওয়াজ টু লেট ফর হিম টু কনসিডার দিস থিংস। রোহিঙ্গাদের ব্যাপারে জেনারেল অং সাং রিঅ্যাশোর্ড জিন্না যে আপনারা চিন্তা করবেন না, রোহিঙ্গাদেরকে আমরা ইকুয়াল সিটিজেনশিপ দেব অ্যান্ড দে উইল বি সেফ আন্ডার আস। তো জিন্না নাকি হি রিঅ্যাশিওর্ড শেরে বাংলা যে ডোন্ট ওয়ারি, আই হ্যাভ বিন অ্যাশিওর্ড। কিন্তু এইসব কথা তো কেউ রাখে নাই। What happened was that we ended up losing and the Indians never thought they will get the Seven Sisters. লাহোর রেজলিউশনের প্রস্তাব ছিল, পরবর্তীতে সরওয়ার্দী 1946-এ বাংলা আসাম নিয়ে আলাদা রাষ্ট্র করতে চাইছে। তখন এই কংগ্রেসে গান্ধী আর নেহেরু মিলে এই বেঙ্গল অ্যাসেম্বলি কলকাতায় পার্লামেন্টে স্ট্যাপ করছে, হিন্দুরা এর বিপক্ষে ভোট দিছে। অথচ সরওয়ার্দী বিশ্বাস করছিল যে এই হিন্দুরা সাপোর্ট করবে, বাঙালি হিন্দুরা বেঙ্গল আসাম আইডিয়াকে সাপোর্ট করবে। এবং তখন মাউন্ট ব্যাটেনও এটাকে অ্যাপ্রুভ করছিল। মাউন্ট ব্যাটেনের কাছে যখন গেছে সরওয়ার্দী, মাউন্ট ব্যাটেন ওয়াজ ইমপ্রেসড, এমনকি জিন্নাও হি গেভ দ্য গ্রিন সিগন্যাল। আমি জিন্নার একটা ইন্টারভিউ দেখছি, না মাউন্ট ব্যাটেনের, সরি, তার মারা যাওয়ার 6 মাস আগে ওই ফ্রেঞ্চ জার্নালিস্ট দুইজন যারা ও জেরুজালেম লিখছে, দে ইন্টারভিউড জিন্না অ্যান্ড যে ইন্টারভিউড মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন অ্যাপ্রিসিয়েটেড দ্য আইডিয়া যে এই বেঙ্গল আসাম যদি আলাদা রাষ্ট্র হতে পারতো, ইট উড হ্যাভ বিন দ্য মোস্ট প্রসপারাস কান্ট্রি। হাউএভার আমাদের এই যে ইরিডেন্টিস্ট ক্লেইমস আর ভ্যালিড, আমরা এত অদ্ভুত একটা দেশ, আমরা কোনো দেশের জায়গা নিতে ভয় পাই। সেদিন আমাকে একটা ডিবিসি চ্যানেলে কি মজুমদার কি যেন নাম ইন্টারভিউ নেয়, আমি তাকে বললাম যে মায়ানমারে তো আমাদের সেনাবাহিনীকে পাঠাতে হবে আলটিমেটলি। হ্যাঁ, সাথে সাথে হি ওয়াজ রিপালসড, বলে যে আমরা কেন অন্যের দেশ দখল করতে যাব, অন্যের দেশে কেন আমরা সামরিক বাহিনী পাঠাবো। অথচ দেখেন পৃথিবীতে খুব কম জায়গায় আছে যেটা জেনুইনলি আমাদের টেরিটরি হওয়ার কথা, যেগুলো আমাদেরকে ব্লাফ দিয়ে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। যদি পপুলেশন ছোট থাকতো তাহলে কিছু বলার ছিল না। ইউ আর হ্যাভিং ওয়ান অফ দ্য লার্জেস্ট পপুলেশন ইন সাচ এ স্মল টেরিটরি, অথচ আপনার কোনো ইরিডেন্টিস ক্লেইমস নাই। বাউন্ডারিজ আর নেভার পার্মানেন্ট। আপনি 100 বছর 80 বছর পর পর সীমান্ত বদলায়। এইরকম দুনিয়াব্যাপী তো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই কলোনাইজেশন শেষ হয়ে গেছে। এখন আমরা দুনিয়াব্যাপী রাষ্ট্র দেখি, বাউন্ডারিজ, এবং এগুলো সব আন্দাজি আবোল তাবোল বাউন্ডারিজ আঁকা হয়েছে। কেউ কখনো ভাবেও নাই 1950s-এ যে এই বাউন্ডারিজগুলা 50 বছর টিকে থাকবে, কেউ ভাবে নাই। তারা ভাবছে যে এগুলো এত আরবিট্রিয়ালি কলোনিয়াল রুলার্সরা সোজা লাইন টাইনা দিছে। আমাদেরটা দেখেন না, র্যাডক্লিফ সাহেব কি করলো, রাতারাতি সে জাস্ট আমাদেরকে দিল। শোনা যায় যে নেহেরু নাকি আমাদেরকে পুরো আসাম দিতে চাইছিল, দেওয়া হচ্ছিল। এই নেহেরু যে মাউন্ট ব্যাটেনকে দিয়া পুরা ম্যাপ পাল্টে ফেলছে। একেবারে আইসিএস অফিসাররা মিলে এমনভাবে কাটছে যে আমরা কিছুই পাই নাই। এই জন্যই হামিদুল হক চৌধুরী, যিনি প্রাইম আলোচক ছিলেন র্যাডক্লিফ কমিশনে, মুসলিম লীগের কাউন্সিল ছিলেন হামিদুল হক চৌধুরী। হামিদুল হক চৌধুরী একটা চটি বইয়ে ইন্টারভিউতে দুঃখ করে বলছে যে আমার জায়গায় যদি সরওয়ার্দী থাকতো মুসলিম লীগের কাউন্সিল, তাইলে আমরা আসামটা হারাতাম না।
কি দুঃখ লাগে শুনলে। চিন্তা করেন সরওয়ার্দী গাধার মতো ওই শরৎ বোসের কথা শুই না ইয়েতে গেছে, ওই যে বেঙ্গল আসাম আলাদা রাষ্ট্র বানাবে। হিন্দুদের মনের মধ্যে যে কি বুঝে নাই, এটা আমার কাছে আজ পর্যন্ত একটা বড় মিস্ট্রি, যে কেন সরওয়ার্দী তখন এইভাবে তাকে পটায় ফেলছে, তাকে বুঝায় ফেলছে। যে সে কি বুঝতে পারলো না যে নেহেরু আর গান্ধী এটা কখনো হবে না, হইতে দিবে না, যে ওই বেঙ্গল অ্যাসেম্বলিতে যে এর বিরুদ্ধে ভোট দেবে। এই কথাটা সরওয়ার্দী কেন বুঝলো না? কারা তাকে বুঝাইছে? আবুল হাসেম ছিল, শরৎ বোস ছিল, এরা বুঝায় সরওয়ার্দী ওয়াজ সো কনভিন্সড। আর জিন্না যে এটা পছন্দ করছে, দ্যাট ইমপ্রেসড সরওয়ার্দী। কিন্তু যখন সরওয়ার্দী দেখলো এই ঘটনা ঘটে গেল, তারপর সরওয়ার্দী হি জাস্ট লস্ট অল ইন্টারেস্ট। কিন্তু তখন যদি এই কাজে না যেয়ে সরওয়ার্দী মুসলিম লীগের কাউন্সিল, কারণ দেখেন পরের দিকে কিন্তু সরওয়ার্দীর কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছে। আমি তো বলি জাতির পিতা, পাকিস্তানের জাতির পিতা হচ্ছে সরওয়ার্দী। জিন্না জাস্ট গট দ্য লরেলস। হ্যাঁ, মাউন্ট ব্যাটেনের সাথে স্মার্টলি কথা বলছে, ডিল করছে, মাউন্ট ব্যাটেন জিন্নাকে ভয় পাইতো। কিন্তু আসল মুসলিম লীগ গভর্নমেন্ট যদি বেঙ্গলে না থাকতো, তাইলে তো কখনো অখণ্ড ভারতের থেকে সরতে পারতো না। কাজেই ওই পাকিস্তান আর বাংলাদেশের সাথে যখন আমরা আলোচনায় বসি, পাকিস্তান আর বাংলাদেশের ফ্ল্যাগ এমনি রাখা হয়, মাঝখানে কি করে জিন্নার ছবিটা রাইখা দেয়। নো ওয়ে, আমাদের এটা বলা উচিত যে জিন্নার পাশে সরওয়ার্দীর ছবিও থাকবে। বেটা, তোর জিন্না নেহরুর কোলে বৈশা নাচতো যদি সরওয়ার্দী না থাকতো। দেখেন সরওয়ার্দী আর শেরে বাংলা দুইজনেই কিন্তু দে contributed to the creation of Pakistan and thereby contributed to the creation of Bangladesh. We got the frontiers wrong. 1947 we were cheated. সুতরাং যে কামিং টু দ্য প্রেজেন্ট ডিসকাশন, এটাই বলবো যে আমাদের ডিফেন্স ওয়েপন্স লাগবে মায়ানমারের সাথে সামরিক পদক্ষেপ নিতে। আমার মনে হয় যে আগামী বছরগুলায় আমরা যদি কোনো রকমে মিলিটারিলি আরাকানের এই অঞ্চলটুকু আনতে পারি, হ্যাঁ অসুবিধা হবে, চায়না বাধা দেবে, আমেরিকানরাও আমাদেরকে এক্সপ্লয়েট করবে, আর ইন্ডিয়া তো হতেই দেবে না। দ্যাট ইজ ওয়াই ডিপ্লোমেসি হ্যাজ টু কাম। We have to use our diplomacy to persuade Americans and Chinese to believe that they have a common interest to see Bangladesh control the Arakan coast. চায়না কি চাইবে মঙ্গলয়েড ভাই হইতে পারে এই রাখাইনরা, কিন্তু মঙ্গলয়েড ভাইয়েরা তো সারাক্ষণ মারামারি করে। There will be civil war all through next 50 years-এও মায়ানমারের সিভিল ওয়ার কেউ থামাতে পারবে না। আরাকানে চায়না কি তার রিসোর্সেস দিতে পারবে? তার চেয়ে একটা স্টেবল নিয়ন্ত্রণ যদি রাখে, রোহিঙ্গারা থাকে, তাহলে চায়নার চান্সেস আর বেটার। সো দ্যাট ওয়ে we can cultivate the diplomacy of Sino-American coexistence on the Bay of Bengal. হ্যাঁ, and আমার মনে হয় within the next 3 years এই তাইওয়ান প্রবলেম will be resolved. কারণ আমেরিকানরা তো এটা মেনে নিচ্ছে যে তাইওয়ান ইজ এ পার্ট অফ চায়না। হাউ দে ইমপ্লিমেন্ট ইট ইজ দ্য মেইন ইস্যু। ইভেনচুয়ালি দ্য আমেরিকানস উইল রিকগনাইজ দ্যাট তাইওয়ানকে এইভাবে, ওই জায়গাটা এইভাবে এত রেকলেস অবস্থায় রেখে দেওয়া যায় না। ইভেনচুয়ালি দ্য আমেরিকানস উইল অ্যাকসেপ্ট, যেমন হংকংয়ের যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাইওয়ানের সাথে ওই অ্যারেঞ্জমেন্ট হবে। এবং যদি ওই অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে কিন্তু আমেরিকা অ্যান্ড চায়না উইল হ্যাভ নো রিজন টু বি এনিমিজ ইন দ্য বে অফ বেঙ্গল। এই ফিলসফিটা, এই হাইপোথিসিসটা প্রমোট করা যায়, এবং এটা প্রমোট করলে আমরা মায়ানমার উপকূল, আরাকান উপকূলটা আমরা চিন্তা করতে পারি। আজকে যদি এই 16 বছর হাসিনা না থেকে যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো না, যদি জিয়াউর রহমান বেঁচে থাকতো, তাহলে এতদিনে আমার বিশ্বাস যে আরাকান উড হ্যাভ বিন এ পার্ট অফ আওয়ার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এবং আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারতাম। সুতরাং আমি এই দুইটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেই আজকে শেষ করছি। একটা হচ্ছে, in order to counter India, we need a strategy of nuclear deterrence. Limited, এটাকে বলে লিমিটেড নিউক্লিয়ার ডিটারেন্স। কেন লিমিটেড? বিকজ উই আর নট ডিপ্লয়িং স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন্স, যেগুলা লং রেঞ্জ, যেগুলা আপনার একদম MAD, mutually assured destruction. What we want Pakistan to do is deploy short-range nuclear weapons, স্বল্প মাত্রার আণবিক অস্ত্রায়ন, যার ফলে আমরা একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স, যার মাধ্যমে আমরা একটা পার্শিয়াল
নিউক্লিয়ার ডেটারেন্স এনজয় করব, and that will serve both Pakistan and Bangladesh in an excellent manner, that will stop India from talking যে আমরাই বাংলাদেশ বানাইছি। এইসব গার্বেজ কথাবার্তা বলা বন্ধ করবে তখন। আরেকটা হচ্ছে আমি মনে করি যে ডিফেন্স ওয়েপন্স পারচেজ করতে হবে লার্জলি in order to counter the Myanmar threat, or should I say the Arakan army threat. Once we have the defense weapons, যেমন আমাদের যদি 20টার মতো প্লেন থাকে, আমাদের যদি প্রপার আর্টিলারি পিসেস, ম্যান পাওয়ার, গানস সব কিছু থাকে, আর এই যে সাইবারনেটিক্স, তাহলে আমাদের পক্ষে আরাকান অঞ্চলটা নিয়ন্ত্রণে নেওয়া মোটেও কঠিন না। তবে কঠিন হচ্ছে ডিপ্লোমেসি, আমেরিকাকে কিভাবে আমরা ডিল করব, চায়নাকে আমরা কিভাবে কাউন্টার করব, এবং এইসব ধারণাগুলা কিন্তু আমরা আনি না কখনো। আমাদের দেখেন ফরেন অফিস এই লাইনে চিন্তাই করে না, তাদের চিন্তা হইলো কেমনে ইন্ডিয়ার সাথে আবার আপোষ করবে, নম করবে ইন্ডিয়াকে। এই ফরেন মিনিস্ট্রি ইজ জাস্ট ফর দ্যাট। সো উই হ্যাভ টু গেট অ্যাওয়ে ফ্রম দ্যাট সাইকোলজি অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ বিং, আমাদের যে অফেন্সিভ ডিফেন্স এটা থেকে সরে এসে আমাদের স্ট্র্যাটেজি হতে হবে অফেন্সিভ অফেন্স, বিকজ উই আর ডিনাইড, উই আর শ্রিঙ্কড, আমাদের গিলে ফেলছে, মথ ইটেন পাকিস্তান বলতে যাচ্ছিল। আমরা এত ছোট, এত বিরাট। ওই 1905-এ যখন বেঙ্গল পার্টিশন হয়, তখন লেফটেন্যান্ট গভর্নর বলছিল লর্ড কার্জনকে যে এটা হবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বস্তি। কাজেই আসামের সাথে সংযুক্ত করা মেক্স সেন্স। Why Lord Curzon supported the partition of Bengal? Because he honestly believed that the people of Bengal can spread into Assam. তা না করলে কি হবে, ওই লেফটেন্যান্ট গভর্নর বলছিল 1905-এ, চিন্তা করেন যে কত বড় ফোরসাইট। তখনই সে, ইভেন কার্জন অলসো নিউ, আই এম শিওর, যে এই বেঙ্গল ইট উইল বিকাম দ্য লার্জেস্ট বাস্টি ইন দ্য ওয়ার্ল্ড। এবং আসলে তো তাই হয়েছে। বাংলাদেশ যদি এই সীমানার মধ্যে থাকে 20 কোটির থেকে 25 কোটি, আপনি কেমনে থাকবেন? একদম গিজ করবে। পৃথিবীতে কিভাবে ছড়াবেন? কতজন ছড়াবে? দুনিয়া কি আমাদের জন্য খুলে দেবে? কিন্তু আমরা যদি আরাকানে একটা এন্ট্রি করতে পারি অফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে, দ্যাট ওয়ে উই ক্যান স্প্রেড ইনটু দ্য এন্টায়ার মায়ানমার, মডার্ন বাউন্ডারিজ। সো আওয়ার মিলিটারি স্ট্র্যাটেজি, আওয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি হ্যাজ টু বি created on the basis of the changed circumstances in India and Myanmar.